এসএসসি 2025 এক্সাম ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। ইতিমধ্যে তোমরা তোমাদের রুটিন অনুযায়ী নিশ্চয়ই জীববিজ্ঞান পরীক্ষা 1-এর প্রিপারেশন শুরু করেছো, যেখানে 3টি অধ্যায় ইনক্লুড আছে। আমি যতটুকু জানি সেখানে হচ্ছে প্রথম অধ্যায় জীবন পাঠ, দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এবং অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া আমাদের এই পরীক্ষার অন্তর্ভুক্ত আছে। তো আমি তোমাদের এই প্রিপারেশনের মাঝখানে একটু রিভিউ করবো আসলে অধ্যায়গুলো, যে কোন অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট এবং কোন অধ্যায়ের কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, এবং এই ইম্পর্টেন্ট টপিকগুলো আসলে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি। তো এই প্রিপারেশনের মাঝখানে আমাদের রিভিউ ক্লাস তোমার জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে বলে আশা করি। তো আমরা প্রথমে আমি যেটা করেছিলাম যে এই 3টা অধ্যায়কে ফার্স্ট অফ অল, যে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে কেমন হারে, কোন অধ্যায় থেকে কেমন হারে প্রশ্ন আসছে, 2016 থেকে 2024 সাল পর্যন্ত আমি অধ্যায়ভিত্তিক বোর্ড পরীক্ষা বিশ্লেষণ করেছি। এটা হচ্ছে সৃজনশীল অংশটা। তো সৃজনশীল অংশ বিশ্লেষণ করে আমি যেটা বুঝলাম যে আমাদের প্রথম অধ্যায় জীবন পাঠ, এই টপিকটা আমাদের মাত্র 29% বিভিন্ন বোর্ডে অ্যাভারেজ 29% আমাদের কিন্তু বিভিন্ন বোর্ডে প্রশ্ন হিসেবে আসছে। দ্বিতীয় অধ্যায় থেকে আসছে 58% এবং তৃতীয় অধ্যায় এই অষ্টম অধ্যায় থেকে আসছে হচ্ছে 38% প্রশ্ন। তাহলে আমরা বুঝলাম যে এই 3টি অধ্যায়ের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিতীয় অধ্যায় জীবকোষ এবং টিস্যু। এখন আমরা এই অধ্যায়গুলো নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছিলাম। তো অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় আসলে কি আছে? প্রথম অধ্যায় জীবন পাঠের মধ্যে কিন্তু আমাদের শ্রেণীবিন্যাসের অংশটাই কিন্তু বেশি আছে। হ্যাঁ, তো শ্রেণীবিন্যাস, দ্বিপদ নামকরণ, এই সকল বিষয় ছাড়া এবং ওখানে থিওরিটিক্যাল ইনফরমেশন ছাড়া কিন্তু বোর্ড পরীক্ষায় সৃজনশীল হিসেবে আসার মতো খুব আহামরি প্রশ্ন নাই। এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসে কিন্তু অন্য কোনো অধ্যায়ের সাথে রিলেটেড হয়ে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমরা পড়ার পাশাপাশি মানে অধ্যায়টাকে কিভাবে পড়বা, এই অধ্যায়ের বিভিন্ন সৃজনশীল প্রশ্নগুলো যদি তোমরা বিভিন্ন টেস্ট পেপার বা কোনো গাইড থেকে দেখে নাও, তাহলে এই অধ্যায় থেকে কেমন টাইপের কোশ্চেনগুলো আসে সেগুলো তোমরা জানতে পারবা। এখন আমরা যেটা করব, আমরা দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব যে আসলে দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যুতে কোন অংশগুলা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা, চলে আসি জীবকোষ এবং টিস্যুতে। আমাদের 2.1 যেটা আছে, মানে দ্বিতীয় অধ্যায় 2.1 আছে উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু ও তাদের কাজ। এই অংশের 2.2.1 কোষ ঝিল্লি এবং 2.2.2 এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো আমাদের কোষ ঝিল্লি টপিকটা আমরা থিওরিটিক্যাল মানে পড়বো, ওই টপিকটা আমরা মুখস্থ করে ফেলবো কিন্তু বহু নির্বাচনের জন্য। দেখো, সম্পূর্ণ বই কিন্তু আমাদের সম্পূর্ণ অধ্যায় আমাদের বহু নির্বাচনের জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা কোনো ইনফরমেশন বাদ দেবো না, কিন্তু জোর দিয়ে পড়বো সৃজনশীল লেখার জন্য, সৃজনশীল সুন্দর করে প্রেজেন্ট করার জন্য, বেশি ইনফরমেটিভ করার জন্য আমরা যেই অংশগুলোতে বেশি ফোকাস দিব সেটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে কিন্তু প্রায় অনেক ধরনের অঙ্গাণু আছে। তার মধ্যে আমরা বেশি ইম্পর্টেন্ট হিসেবে বেছে নিচ্ছি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং সেন্ট্রোজোম। এই 3টা টপিক হচ্ছে কি, যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং সেন্ট্রোজোম। দেখো, মাইটোকন্ড্রিয়ার একেবারে চিত্রটা কিভাবে আসছে, তুমি চিত্র প্র্যাকটিস করবা, অঙ্গাণুর নাম এবং মাইটোকন্ড্রিয়ার কাজ এবং গঠন, এই টোটালটা তোমাকে কিন্তু পড়তে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমাদের বেশিরভাগ কি হয়, উদ্দীপকে কিন্তু অনেক সময় চিত্র আসে, চিত্র নিচে কিন্তু কখনোই লেখা থাকবে না। যদি মাইটোকন্ড্রিয়ার কোনো অঙ্গ মানে মাইটোকন্ড্রিয়া আসে, তো মাইটোকন্ড্রিয়ার কিন্তু নাম থাকবে না নিচে যে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, হয়তো লেখা থাকবে চিত্র এ, তো ওর অপোজিটে আরেকটা চিত্র থাকতে পারে চিত্র বি। তো এখন কি হতে পারে যে আমাদের গ নম্বরে আসলো যে চিত্র এ এর ব্যাখ্যা করো, এটার গঠন কি, এটার কাজ কি, ঠিক আছে? এই সকল বিষয় কিন্তু বিস্তারিত আকারে আসতে পারে আমাদের প্রশ্নে। এবং ঘ নম্বর প্রশ্নে কেমন আসতে পারে যে এই দুটার মধ্যে পার্থক্য কি, এই দুইটা কেন ভিন্ন কাজে কাজ করে। তার জন্য আমার কি করতে হবে, আমাকে চিত্র প্র্যাকটিস করতে হবে। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড অ্যান্ড সেন্ট্রোজোমের এইগুলা চিত্র আমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। কারণ আমি যদি চিত্র ব্যবহার করে আমি আমার উত্তরপত্রে প্রেজেন্ট করি, তাহলে তার মূল্যায়নে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? উত্তরপত্রের মূল্যায়ন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, 2.2.3 অর্থাৎ আমাদের নিউক্লিয়াস ইম্পর্টেন্ট, এটা তুমিও জানো, তাই না? ওকে, নিউক্লিয়াসটা সুপার ইম্পর্টেন্ট। এই টপিকটা তুমি চিত্র প্র্যাকটিস করবা, আমাদের অঙ্গাণুর নাম, বৈশিষ্ট্য এবং কাজ, গঠন, এই বিষয়গুলো তোমাকে কিন্তু একেবারে ক্লিয়ার রাখতে হবে যে আমার পরীক্ষায় নিউক্লিয়াসও আসতে পারে। অর্থাৎ আমার তো আসলে এক্সাম ব্যাচে আমার মূল টার্গেট না, এই প্রিপারেশনটা কিন্তু আমাদের সরাসরি বোর্ড পরীক্ষার জন্য হচ্ছে, তাই না? সুন্দর করে সিলেবাস যেহেতু আমরা এখানে শেষ করতেছি, তো সেই কারণে আমরা কি করব, আমরা নিউক্লিয়াস টপিকের আমরা একেবারে চিত্র আমরা
বাসায় প্র্যাকটিস করব, অঙ্গাণুর নামগুলো ভালো করে মুখস্থ করে ফেলবো, এর বৈশিষ্ট্য, এর কাজ এবং এর গঠন, এই সম্পূর্ণ টপিক কিন্তু আমরা খুব দারুণভাবে প্র্যাকটিস করে নিব। আচ্ছা, এই টপিকটা আমাদের হচ্ছে কি যে উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজের টপিকটা চলে গেল। এরপরে আসছে 2.3.1 অর্থাৎ উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যু আমাদের এখানে দুই ধরনের টিস্যু আছে, সেটা হচ্ছে সরল টিস্যু এবং জটিল টিস্যু। সরল টিস্যু আমরা পড়াশোনার ভেতরে রাখবো, কেন? কারণ হচ্ছে বহু নির্বাচনের জন্য কাজে আসতে পারে। তবে সরল টিস্যু থেকে অ্যানালাইসিস করে দেখলাম যে খুব বেশি কিন্তু বোর্ডের সৃজনশীল অংশে আসে নাই। তবে সেখানে জটিল টিস্যু খুব বেশি ইম্পর্টেন্ট। জটিল টিস্যু খুবই ইম্পর্টেন্ট। আমাদের জটিল টিস্যুর মধ্যে আছে হচ্ছে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম অর্থাৎ পরিবহন টিস্যু। এই জাইলেম ফ্লোয়েমের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের কোষ থাকে, কারণ আমরা জানি যে টিস্যু কি? টিস্যু হলো অনেক ধরনের কোষ যখন একই ধরনের কাজ করে তখন ওই কোষের গুচ্ছকে মূলত আসলে টিস্যু বলা হয়। এখন এখানে আমরা জাইলেম যেহেতু একটা টিস্যু, অবভিয়াসলি তার মধ্যে কি থাকবে? অনেকগুলা কোষ থাকবে। তো এই কোষ যেমন হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এই যে আমাদের কোষগুলা, এই কোষগুলার গঠন, এই কোষগুলার কাজ, এই কোষগুলার যে বৈশিষ্ট্যগুলো আছে, এইগুলো আমাকে দারুণভাবে মুখস্থ করতে হবে। অধিকাংশ সৃজনশীল প্রশ্নে আমি জাইলেম অ্যান্ড ফ্লোয়েম থেকে বেশি প্রশ্ন দেখেছি, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, আমাদের হচ্ছে সেন্ট্রোজোম, এই টপিকটা থেকেও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের এই জটিল টিস্যুর অংশটা এখান থেকে আসে। এখন দেখো, তুমি যদি চিত্রগুলো একটু ভালো করে না দেখো যে আসলে ট্রাকিডের চিত্রটা কেমন, ভেসেলের চিত্রটা কেমন, জাইলেম ফাইবারের চিত্র কেমন, জাইলেম প্যারেনকাইমার চিত্র কেমন, এই টপিকগুলো যদি তুমি হচ্ছে ভালো করে না দেখো বা ওই চিত্রগুলো ভালো করে না দেখো, তাহলে প্রশ্নে তো কোথায় লেখা থাকবে না যেটা ট্রাকিড। যদি লেখা থাকে সেটা হয়তো অন্যরকম প্রশ্ন আসবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি লেখা থাকে? ওটাকে একটু সাইন করা থাকে এ বি সি ডি দ্বারা, চিত্র এ, চিত্র বি, তাই না? তো এই চিত্রটা যে ট্রাকিডের চিত্র, এই চিত্র যে ভেসেলের চিত্র, এই চিত্র যে আমার হচ্ছে জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমার চিত্র, এইটা আমাকে বোঝার জন্য কি করতে হবে? ওই চিত্রগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপরে কি আছে? ফ্লোয়েম। ফ্লোয়েমও কিন্তু আমাদের একটি পরিবহন টিস্যু। আমি একটা প্রশ্ন দেখেছিলাম যে দেওয়া আছে হচ্ছে এক সাইডে একটা বক্স করে এ, ওইটার আবার তীর চিহ্নতে দুইটা অংশ করে দেওয়া আছে, উপরে বি অ্যান্ড সি। তো এ হচ্ছে আমাদের জটিল টিস্যু, উপরে দেওয়া আছে হচ্ছে যে ঊর্ধ্বমুখী পরিবহন টিস্যু, নিচেটা হলো নিম্নমুখী পরিবহন টিস্যু। অর্থাৎ বি এবং সি আলটিমেটলি কিন্তু আমাদের এই জাইলেম এন্ড ফ্লোয়েমকে কিন্তু নির্দেশ করতেছে, তাই না? তো এইখানে আবার কি যে আমাদের ফ্লোয়েমও কিন্তু একটা জটিল টিস্যু এবং এরও কি আছে? বিভিন্ন কোষ আছে। এর কোষগুলোর নাম হচ্ছে সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম, ফাইবার অ্যান্ড ফ্লোয়েম প্যারেনকাইমা। তো এইগুলাও কিন্তু আমাদেরকে কি আকারে দেখতে হবে? চিত্র আকারে দেখতে হবে। আমি সবাইকে অনুরোধ করব, অর্থাৎ আমাদের এক্সাম ব্যাচে যারা আছো এবং যারা এসএসসি পরীক্ষার্থী আমার এই ভিডিওটা দেখছো, আমি প্রত্যেককেই বলবো যে তোমরা সবাই একটা কাজ করবে, তোমরা বই পড়ার পাশাপাশি তোমরা অবশ্যই বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো দয়া করে তোমরা দেখবে। যারা মূলত আমাদের এই ক্লাসে দেখছো, আমি সবাইকে অনুরোধ করব যে তোমরা মূল বই পড়ার পাশাপাশি তোমরা অবশ্যই বিভিন্ন গাইড অথবা বিভিন্ন টেস্ট পেপার যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে, এই টেস্ট পেপার দেখে তোমরা একটু বোঝার চেষ্টা করো, একটু প্রশ্নগুলো দেখো যে আসলে প্রশ্নগুলো কিভাবে আসে, তাই না? বেশি বেশি প্রশ্নগুলো প্র্যাকটিস করো। পুরো অধ্যায়টা একবার ভালো করে পড়ার পরে, ভালো করে একবার রিডিং দেওয়ার পরে, সুন্দর করে ইনফরমেশনগুলো আয়ত্ত করার পরে তুমি সরাসরি চলে যাবে বিভিন্ন ধরনের গাইড বা বিভিন্ন ধরনের প্রশ্ন দেখার জন্য। আসলে গাইডে কি থাকে ভাই? গাইডে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো থাকে। এই প্রশ্নের সাথে আমাদের কি পরিচিত হওয়ার সুযোগটা বাড়ে। তো আমি তোমাদেরকে বলবো যে মার্কেটে এখন তো নতুন কোনো টেস্ট পেপার অ্যাভেলেবেল নাই, বাট মার্কেটে একটি বই আছে যেটা রয়্যাল পাবলিকেশনের, এবং রয়্যাল পাবলিকেশনের এই বইটা মূলত মেডিজি, আমি জানি না ওদের টেস্ট পেপার মার্কেটে আসবে কিনা। তো আমরা এই বইটা কিন্তু এখন দেখতে পারি, নতুন কিনতে হলে এটা কিনতে পারো, অথবা পুরাতন যদি কোনো বই কিনতে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু যে কোনো বই, মানে পুরাতন বই, সেটা পাঞ্জিরি হইতে পারে, লেকচার হইতে পারে, বা অন্য যে কোনো কোম্পানির বই হইতে পারে। যাই হোক, তোমাদের এখন দরকার হচ্ছে বেশি বেশি প্রশ্নগুলো দেখা, বোর্ড প্রশ্নগুলোতে আসলে কেমন ভাবে আসছে। আমি যে কথাগুলো তোমাদেরকে বললাম এগুলো দেখবা যে প্রত্যেকটা কিন্তু মিলে যাচ্ছে। যাই হোক, এরপরে আমার উদ্ভিদের টিস্যু অংশ গেল, অর্থাৎ 2.3.1। এইখানে আমরা টিস্যুর অংশ, সরল টিস্যু, জটিল টিস্যুর অংশ থেকে আমরা জাইলেম এন্ড ফ্লোয়েমটাকে বেশি ইম্পর্টেন্ট দিলাম, এবং এর প্রত্যেকটা কোষ কিন্তু আমাদের জন্য সুপার ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে যাব 2.3.2 প্রাণী টিস্যু। প্রাণী টিস্যুতে আসলে কি কি আছে? আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এন্ড স্নায়ু টিস্যু।
চারটা টিস্যু আছে এখানে, আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু অ্যান্ড স্নায়ু টিস্যু। আমরা সব থেকে গুরুত্বপূর্ণ হিসেবে এখানে রাখছি হচ্ছে আমাদের পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যুতে কিন্তু আমাদের নিউরনের ছবি আছে, নিউরনের চিত্র দেওয়া আছে এবং তার ব্যাখ্যা ওখানে দেওয়া আছে। প্রশ্নে কিন্তু নিউরনের চিত্র থেকেও কিন্তু অনেকগুলো প্রশ্ন আমি দেখেছি এখানে। তো আমাদের নিউরনের চিত্রও কিন্তু প্র্যাকটিস করতে হবে। নিউরনের যখন আমরা ব্যাখ্যা দিব, আমরা যদি চিত্র সহকারে ব্যাখ্যা দিই, আমি আগেই বলেছি যে আমার উত্তরপত্রের মূল্যায়ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। স্যার অবশ্যই তোমাকে সেই গুরুত্ব দিয়ে কিন্তু খাতাটি দেখবেন। এবং চিত্র পড়ার সময় আমার চিত্রের যে অঙ্গাণু সাইডে যে নামগুলো থাকে, সেই নাম এবং সেই নামের যে মানে ওই ধরনের অঙ্গাণুগুলোর গঠন এবং কাজ, প্রত্যেকটা তার বৈশিষ্ট্য সবকিছুই কিন্তু আমাকে ভালো করে আয়ত্ত করতে হবে। কারণ আসলে চিত্র দিয়ে শুধু নিউরনের যে আমার ব্যাখ্যা চাবে তা কিন্তু না, এমন হইতে পারে ডেন্ড্রন, অ্যাক্সন এগুলোরও কিন্তু হচ্ছে ব্যাখ্যা চাইতে পারে উত্তরে। আচ্ছা, এরপরে আমরা দুইটা আবরণী টিস্যুকে আমরা কিন্তু একটু স্কিপ করে গেলাম। সেটা হচ্ছে আবরণী টিস্যু, মানে দুইটা টিস্যুকে আমরা স্কিপ করে গেলাম। একটা হচ্ছে আবরণী টিস্যু, অন্যটি হলো আমার যোজক টিস্যু। দেখো, যোজক টিস্যুটাও একেবারে যে ইম্পর্টেন্ট না তা নয়, কারণ বিভিন্ন, আমি বললাম যে যখন চিত্র আসে, চিত্র হয়তো একটা এ আসছে, তার অপোজিটে আরেকটা চিত্র বি আসছে। আমি এমন দেখেছি যে আমাদের ব্লাড সেল, যেমন শ্বেত রক্তকণিকা, তার চিত্র কিন্তু একটা অপোজিটে দেখছিলাম। তো অর্থ হলো তরল যোজক টিস্যু, মানে যোজক টিস্যুর মধ্যে তরল যোজক টিস্যু থেকে আমাদের যে ব্লাড সেলগুলো আছে, যেমন হচ্ছে রেড ব্লাড কার্পাসল এবং হচ্ছে হোয়াইট ব্লাড কার্পাসল অ্যান্ড থ্রোম্বোসাইটস অথবা ব্লাড প্লেটলেট, যাকে অনুচক্রিকা বলা হয়, এই তিনটা টপিক কিন্তু আমাদের একটু কি ভালো করে পড়ে রাখতে হবে। কেন? কারণ এই চিত্রগুলো বা এর কোষগুলো কিন্তু ব্যাখ্যায় আসতে পারে। ওকে, 2.4-এ আছে অঙ্গ এবং তন্ত্র এবং 2.5-এ আছে অনুবীক্ষণ যন্ত্র। দেখো, এত বেশি ইম্পর্টেন্ট টপিক থাকা সত্ত্বেও আমাদের কিন্তু এই অনুবীক্ষণ যন্ত্র থেকে সৃজনশীল হুবহু আসবে না। কারণ পুরা অধ্যায়ে এমন কিছু ভারী টপিক আছে, এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, যেই টপিকগুলো আমাদের যথেষ্ট কিন্তু আসলে সৃজনশীল আসার জন্য। তো সেখানে অনুবীক্ষণ যন্ত্র যে আসবেই তা আমি বলতে পারছি না, এবং অনুবীক্ষণ যন্ত্র থেকে প্রশ্ন এসেছে, হয়তো এমন হইতে পারে ঘ নম্বর অপশনে অনুবীক্ষণ যন্ত্র সম্পর্কে কিছু চাইতে পারে। তবে অঙ্গ ও তন্ত্রের জায়গাটাতে আসি। আমাদের তন্ত্র আসলে কাকে বলে? আমরা তন্ত্র বলতে আসলে কি বুঝি? আমরা যদি কোষ থেকে আসি, যে কি বলে, জীবদেহের গঠন ও কাজের এককে মূলত কোষ বলে। অনেকগুলা কোষ যখন একত্রিত হয়ে একই ধরনের কাজ করে তখন তাকে বলা হয় টিস্যু। অনেকগুলা টিস্যু যখন একত্রিত হয়ে একই ধরনের কাজ করে তখন তাকে বলা হয় হচ্ছে অঙ্গ। অনেকগুলো অঙ্গ যখন একত্রিত হয়ে একটি কাজ সম্পাদন করে বা একটা নির্দিষ্ট ধরনের কাজ সম্পাদন করে তখন আমরা তাকে বলি হচ্ছে অনেকগুলো অঙ্গ যখন হয় তখন তাকে বলা হয় হলো তন্ত্র। অনেকগুলো তন্ত্র মিলেই কিন্তু আমাদের এই বডি। সুতরাং কোষ থেকে দেহ পর্যন্ত যে ধাপটা, সেই ধাপের মধ্যে অঙ্গ এবং তন্ত্র রয়েছে। তো মোটামুটি এখানে তোমরা রক্ত সংবহন তন্ত্র, রেচনতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, পরিপাকতন্ত্র, কঙ্কালতন্ত্র, বিভিন্ন এবং কি আমাদের হচ্ছে আমি তন্ত্র ভুলে গেলাম নামটা, আচ্ছা যাই হোক, আমার খেয়াল আসছে না। এই ওভারঅল কিন্তু হচ্ছে কি যে আমাদের তন্ত্র নিয়ে কিন্তু আলোচনা আছে। তো তুমি এই টপিকটা বিস্তারিত সহকারে পড়বা। আমি তন্ত্র থেকে খুব একটা প্রশ্ন দেখিনি যখন আমি কোশ্চেন অ্যানালাইসিস করেছি। তো তোমার জন্য সুপার ইম্পর্টেন্ট। আমি চলো আরেকবার বলে আসি যে কোন টপিকটা আমাদের 2.2.2 সাইটোপ্লাজম অঙ্গাণু থেকে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সেন্ট্রোজোম, এবং 2.2.3 থেকে নিউক্লিয়াস, এবং এটা কিভাবে পড়বে বিস্তারিত সহকারে বলা হয়েছে। আমাদের 2.3.1 এখানে উদ্ভিদ টিস্যু, সেখানে সরল জটিল টিস্যুর মধ্যে জটিল টিস্যুটা পড়বা, যেখানে হচ্ছে আমার জাইলেম অ্যান্ড ফ্লোয়েম নিয়ে আমি আলোচনা করেছি এবং জাইলেম ফ্লোয়েমের কোষগুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের এর পরের টপিকটা হচ্ছে প্রাণী টিস্যু ছিল, সেখানে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে নিচ্ছি পেশি টিস্যু অ্যান্ড স্নায়ু টিস্যু। তবে যোজক টিস্যুকেও আমরা কিছুটা গুরুত্ব দিয়েছি। তবে হ্যাঁ, এগুলো হচ্ছে সৃজনশীলের জন্য, মাথায় রাখতে হবে অধ্যায়ের এই টপিকগুলো হচ্ছে সৃজনশীলের জন্য। বহু নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণ অধ্যায়টাকে কিন্তু আসলে পড়াশোনা করতে হবে। ওকে, অঙ্গতন্ত্রকে আমরা খুব একটা গুরুত্ব দিই নাই, আমরা অনুবীক্ষণ যন্ত্রকে খুব একটা গুরুত্ব দিই নাই। তবে তোমরা পড়ে রেখো, যদি চলে আসে। আমার এটা যে একবার 100% মানে মিলে যাবে তা আমি বলছি না, কিছুটা ব্যতিক্রমও আসতে পারে। বাট আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে যতটুকু বুঝলাম যে এই টপিকগুলো থেকে বারবার আসছে, তুমি এইগুলো ভালো করে প্র্যাকটিস করো। তো আমরা চলে যাব আমাদের অষ্টম অধ্যায়, অর্থাৎ রেচন প্রক্রিয়া। এই অধ্যায়টা পড়া আমাদের মানে খুবই অল্প সময়ের কাজ, কারণ অধ্যায়টা খুবই ছোট। এই অধ্যায়ের আমাদের প্রথম যেই টপিকটা আছে 8.1, টপিকের নাম হচ্ছে রেচন।
এখন দেখো রেচনে কি আছে, আমাদের রেচনের এই টপিকটাতে খুব গুরুত্বপূর্ণ কিছু না, তবে অধ্যায় যে আমি সূচনা করতেছি আমার এই রেচনের যে সংজ্ঞা, রেচনের অঙ্গাণুগুলোর একেবারে বেসিক আলোচনা এবং রেচন পদার্থ আসলে কি কি আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, তাই না, এগুলো যে রেচন পদার্থগুলো আছে এই সকল টপিক নিয়ে কিন্তু আমাদের 8.1 আলোচনা করা হয়েছে। 8.2 আলোচনা করা হচ্ছে বৃক্ক, নেফ্রন অ্যান্ড বৃক্কের কাজ। এখন বৃক্কের কাজের পরে আবার কি অসমোরেগুলেশন অ্যান্ড বৃক্ক পাথর। এইখানে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিব হচ্ছে আমাদের বৃক্কের চিত্র। প্রথমত কথা হচ্ছে বৃক্কের চিত্র, অঙ্গাণুগুলোর নাম, গঠন, কাজ এবং বৈশিষ্ট্য, এই টোটালটা বৃক্কের যা যা আছে আমি ভালো করে আয়ত্ত করব। অঙ্গাণুগুলোর নাম কিন্তু মিস দেওয়া যাবে না। বৃক্কের কোষের নাম কি, যেমন স্নায়ু কোষের নাম হলো নেফ্রন, এরকম বৃক্কের কোষের নাম হলো নিউরন। তো এই নিউরনের চিত্রটা আমাদের পরীক্ষায় আসতে নেফ্রনের চিত্রটা আমাদের কিন্তু আসতে পারে। আমি কি মিস্টেক করলাম? আমাদের স্নায়ু কোষের নাম হচ্ছে নিউরন আর বৃক্কের কোষের নাম হচ্ছে নেফ্রন। মেবি আমি মিস্টেক করেছি, আমার কথায় জড়তা থাকতে পারে বা কি বলে টাং স্লিপ হইতে পারে। যাই হোক, নেফ্রন আমরা কি করব, আমরা চিত্র, বেসিক ইনফো এবং অঙ্গাণুগুলোর নাম, বৈশিষ্ট্য ইত্যাদিগুলো আমরা পড়ব। এরপরে হচ্ছে বৃক্কের কাজ। বৃক্ক এবং বৃক্কের কাজ এই দুইটা রিলেট করে পড়াশোনা করবা, কারণ আমরা বৃক্কের মধ্যে পড়েছি চিত্র, অঙ্গাণুগুলোর নাম, গঠন, কাজ, বৈশিষ্ট্য। এই কাজের টপিকটা আমি বৃক্কের কাজ থেকে ভালো করে পড়ে নিই। বৃক্কের কাজ ওই অংশটা আমি বৃক্কের সঙ্গে ইনক্লুড করে এটাকে অ্যাড করে নিয়েই পড়বো। তবে নেফ্রনটাকে খুব ভালোভাবে ঝালাই করতে হবে। নেফ্রনের চিত্র বেশি বেশি প্র্যাকটিস করবা, কারণ এই অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে বৃক্কের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নেফ্রন। এই নেফ্রনের প্রত্যেকটা অঙ্গাণুর কাজ, বোমেন্স ক্যাপসুল, ভিতরে গ্লোমেরুলাস, মানে এক কথায় হচ্ছে এইখানে আমার কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এইটা আমি খুব ভালো করে আয়ত্ত করবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে অসমোরেগুলেশন বা পানি সাম্যতা এবং বৃক্কে পাথর। এটা কি যে পানি সাম্যতা, এগুলো কি ব্যাখ্যা আসে না, এগুলো আমাদের সৃজনশীল খুব একটা গুরুত্বপূর্ণ না। এরপরের লাস্ট টপিকটা হচ্ছে 8.3 বৃক্ক বিকলের অংশ। বৃক্ক বিকল কেন মানে কি কারণে হয়, যাই হোক বৃক্ক বিকল, ডায়ালাইসিস অ্যান্ড প্রতিস্থাপন। বৃক্ক বিকল হয় মূলত কয়েকটি কারণে, সেটা হচ্ছে নেফ্রাইটিস, তারপরে হচ্ছে আমাদের ডায়াবেটিক্স, বৃক্কে পাথর, উচ্চ রক্তচাপ, এই ধরনের বিভিন্ন ধরনের কারণে কিন্তু বৃক্ক বিকল হয়ে থাকে। আর এখন একটা বৃক্ক যখন নষ্ট হয়ে যায় আমরা জানি যে হ্যাঁ কিডনি প্রতিস্থাপন করা যায়। তো কিডনি প্রতিস্থাপন বাদেও কি আসলে আমার এই কোনো ট্রিটমেন্ট আছে? হ্যাঁ আছে, সেটা হলো ডায়ালাইসিস। তো আমরা ডায়ালাইসিসের মাধ্যমে কি করতে পারি, আমরা আমাদের এই বৃক্ক যখন নষ্ট হয়ে যায় তখন নিজের শরীরকে সুস্থ রাখার জন্য, যদিও এটা অনেক বেশি ব্যয়বহুল, এই ট্রিটমেন্টটা নেওয়া যেতে পারে। আর অথবা টিস্যু ম্যাচ হয়ে গেলে যদি বৃক্ক পাওয়া যায়, কিডনি পাওয়া যায়, সেক্ষেত্রে বৃক্ক প্রতিস্থাপন করা যেতে পারে। তাহলে এই টপিকটা এমনি কি আমাদের জেনে রাখার জন্য, আমাদের টিকের জন্য ইম্পর্টেন্ট, অথবা ঘ নম্বরে অনেক সময় এসে থাকে যে এই রোগ এবং তার প্রতিকার নিয়ে, তাই না? তো যাই হোক, আমার মনে হয় যে তোমরা যদি এই বিষয়গুলো একটু ফলো করো তো একটু সহজ হবে, তোমার প্রিপারেশনটা একটু সহজ হবে। সেজন্য মূলত আমরা কি করলাম, আমরা একটু তোমাদেরকে রিভিউ করে দিলাম পুরো অধ্যায়টা। তবে অবশ্যই চিত্র প্র্যাকটিস করবা। আর দ্বিতীয় অধ্যায়ে এই মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সেন্ট্রোজোম, তারপর হচ্ছে নিউক্লিয়াস, জটিল টিস্যুর যে কোষগুলা, এইটা তোমরা কিন্তু পড়তে, মানে এর চিত্রগুলা প্র্যাকটিস করতে একটু বাদ দিও না, ঠিক আছে? বোর্ড পরীক্ষাতে তোমার খুব বেশি হেল্প হবে। এখন যদি একটু কষ্ট করো ইনশাআল্লাহ বোর্ডে তুমি জয়ী হবে। যাই হোক, আমরা ক্লাসের টপিক বাড়াবো না। আশা করি আগামী দিনের পরীক্ষা আরো বেশি ভালো হবে এবং এই রিভিউ ক্লাস তোমাদের জন্য হেল্পফুল হোক, এটাই আমি আশা করি। ধন্যবাদ।